চট্টগ্রামে নাকি শীত নাই, আপনারা সবাই চট্টগ্রাম চলে যান এই 1 মাসের জন্য। আজকের টপিক অনেক সহজ এবং আমরা ছোট্ট একটা টপিক, অ্যাডজেক্টিভ। আসলে এই বিষয়ে অ্যাডজেক্টিভের অনেকগুলো ক্যাটাগরাইজেশন আছে, আমাদের সবকিছু শেখার দরকার নেই। কারণ হচ্ছে কেউ কখনো জিজ্ঞাসা করবেন এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ, রাদার আমরা কিভাবে অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি আমাদের সেই জায়গাতেই ফোকাস করতে হবে। সো আজকের ক্লাস একটু ছোট বলা যায়। আহ, সুতরাং আমরা মনোযোগ দিয়েই করব এবং আমরা মাঝে মাঝে গল্পও করতে পারি যদি মন ভালো থাকে। শীতকালে বাইরে বসে আড্ডা দিতে ভালোই লাগে, তাই না? হুম। কক্সবাজার তো শীত কম, ঘুরে এলাম। ভাই আমরা গরিব, আমরা কক্সবাজার যাওয়ার মতো টাকা আমাদের নাই। আপনারা এইসব মনে করায় দিয়ে এখন কষ্ট দিবেন না। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে, অ্যাডজেক্টিভ আসলে কি সেটা নিয়ে আমরা একটা ছোট গল্প পড়ে আসতে পারি। তাহলে বিষয়টা আরো ভালো। যেহেতু আজকে টপিক ছোট, আমরা একটু বুঝি যে অ্যাডজেক্টিভ আসলে কোথা থেকে তৈরি হয়েছে। আমরা একটা প্রবন্ধ পড়ব, প্রবন্ধের লেখক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীকে কেউ চেনেন? তার পরিচয় কি? রাইট। যিনি চর্যাপদের আবিষ্কার করেছেন তিনি আর কি কি আবিষ্কার করেছেন সেই আবিষ্কার নিয়ে আমরা একটু পড়ালেখা করব, ঠিক আছে? সো কে পড়তে চান, কার বাংলা ভালো? হাত তোলেন দেখি, আমরা একজনকে পড়তে দিব। ভালো বাংলা পড়তে পারেন এমন কেউ? ওকে, আমরা দুইজনকে পেয়েছি, সেকেন্ড জনকে দিলাম, কারণ আগের জন অনেকবার পড়েছি মনে হয়। আচ্ছা, উনি আনমিউট করেন নাই, সো আমরা ফার্স্ট জনকে দিলাম। আনমিউট করেছি। জি। করেছি। আসসালামু আলাইকুম। ইসলাম জি, পড়ুন। প্রদীপ প্রবন্ধ তৈল। হরপ্রসাদ শাস্ত্রী। তৈল যে কি পদার্থ তাহা সংস্কৃত কবিরা কতকে বুঝিয়েছিলেন। তাহাদের মতে তৈলের অপর নাম স্নেহ। বাস্তবিক স্নেহ ও তৈল একই পদার্থ। আমি তোমায় স্নেহ করি, তুমি আমায় স্নেহ করো, অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়া থাকি। স্নেহকে যাহা স্নিগ্ধ বা ঠান্ডা করে তাহার নাম স্নেহ। তৈলের ন্যায় ঠান্ডা করিতে আর কিসে পারে? আর কিসে পারে? সংস্কৃত কবিরা ঠিকই বুঝিয়াছিলেন, যেহেতু তাহারা সকল মনুষ্যকেই সমানরূপে স্নেহ করিতে বা তৈল প্রদান করিতে উপদেশ দিয়েছেন। বাস্তবিকই তৈল সর্বশক্তিমান, যাহা বলের অসাধ্য, যাহা বিদ্যার অসাধ্য, যাহা ধনের অসাধ্য, যাহা কৌশলের অসাধ্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমরা এই পর্যন্ত থাকি দেন।
অনেকে রিকোয়েস্ট করছে আমাকে পড়তে, সো আমি এটা রিভাইজ করি। তৈল যে কি পদার্থ, তৈল বলতে এখানে অ্যাডজেক্টিভ। আমরা দেখেন, আহ, বাঙালির যে তৈল প্রদানের স্কিল সেটা কিন্তু পুরনো স্কিল, ঠিক আছে? এটা বোঝানোর জন্য আমি অনেক পুরনো একটা প্রবন্ধ পাঠ করছি, যেটা দেখেন কত সালে লেখা হয়েছে। দেখেন, বাংলা হচ্ছে প্রকাশিত হচ্ছে 1285 বঙ্গাব্দে। তার মানে হচ্ছে যে 1920-এর দশকে এটা প্রকাশিত হয়েছে। তো বোঝাই যায় এখন কত, 2020 নাকি পার হয়ে গেছে, 2026 চলছে, 100 ইয়ার্স। আমাদের তৈলের একটু উপকার হইয়াছে। তৈল যে কি পদার্থ তাহা সংস্কৃত কবিরা কত বুঝিয়াছিলেন। তাহাদের মতে তৈলের অপর নাম স্নেহ। স্নেহ, বাস্তবিক ও স্নেহ ও তৈল একই পদার্থ। আমি তোমায় স্নেহ করি, তুমি আমায় স্নেহ করো, অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়া থাকি। স্নেহ কি? যাহা স্নিগ্ধ বা ঠান্ডা করে, তাহার নাম স্নেহ। তৈলের ন্যায় ঠান্ডা করিতে আর কিসে পারে? সংস্কৃত কবিরা ঠিকই বুঝিয়াছিলেন, যেহেতু তারা সকল মনুষ্যকেই সমানরূপে স্নেহ করিতে বা তৈল প্রদান করিতে উপদেশ দিয়াছেন। বাস্তবিকই তৈল সর্বশক্তিমান, যাহা ক্ষমতার অসাধ্য, যাহা বলের অসাধ্য, যাহা বিদ্যার অসাধ্য, যাহা ধনের অসাধ্য, যাহা কৌশলের অসাধ্য, তাহা কেবল একমাত্র তৈল দ্বারা সিদ্ধ হইতে পারে। ঠিক আছে? ওয়াইলিং। সো যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করিতে জানে সে সর্বশক্তিমান। তাহার কাছে তাহার কাছে জগতের সকল কাজই সোজা। তাহার চাকরির জন্য ভাবিতে হয় না। উকিল উকিলিতিতে মানে ওকালতিতে পসার করিবার জন্য সময় নষ্ট করিতে হয় না। বিনা কাজে বসিয়া থাকতে হয় না। কোনো কাজেই শিক্ষানবিশ থাকিতে হয় না। যে তৈল দিতে পারিবে তাহার বিদ্যা না থাকিলেও সে প্রফেসর হইতে পারিবে। আহাম্মক হইলেও ম্যাজিস্ট্রেট হইতে পারে। সাহস না থাকিলেও সেনাপতি হইতে পারে, এবং দুর্লভ রাম হইয়া উড়িষ্যার গভর্নর হইতে পারে। তৈলের মহিমা অতি অপরূপ। তৈলে নহিলে জগতের কোনো কাজ সিদ্ধ হয় না। তৈল নহিলে কল চলে না, প্রদীপ জ্বলে না, ব্যঞ্জন সুস্বাদু হয় না, চেহারা খোলে না। হাজার গুণ থাকুক, তাহার পরিচয় পাওয়া যায় না। তৈল থাকিলে তাহার কিছুরই অভাব থাকে না। সর্বশক্তিময় তৈল নানারূপে সমস্ত পৃথিবীকে ব্যপ্ত করিয়া আছেন। তৈলের যে মূর্তিতে আমরা গুরুজনকে স্নিগ্ধ করি তাহার নাম ভক্তি। যাহাতে গৃহিণীকে স্নিগ্ধ করি তাহার নাম প্রণয়, মানে প্রেম। যাহাতে প্রতিবেশীকে স্নিগ্ধ করি তাহার নাম মৈত্রী। যাহা দ্বারা সমস্ত জগৎকে স্নিগ্ধ করি তাহার নাম শিষ্টাচার ও সৌজন্য, ফিলান্থ্রপি। যাহা দ্বারা সাহেবকে স্নিগ্ধ করি তাহার নাম লয়্যালটি। যাহা দ্বারা বড়লোককে স্নিগ্ধ করি তাহার নাম নম্রতা বা মডেস্টি। চাকর বাকর প্রভৃতিকেও আমরা তৈল দিয়া থাকি, তাহার পরিবর্তে আমরা ভক্তি বা যত্ন পাই। অনেকের নিকট তৈল দিয়া তৈল বাহির করি, তেল দিয়া তেল বাহির করি আর কি। তৈল সবাই দিয়ে থাকেন, কিন্তু কেউই স্বীকার করেন না যে আমি দেই। সুতরাং এ বিদ্যার অধ্যাপক জোটা ভার। এ বিদ্যা শিখিতে হইলে দেখিয়া শুনিয়া শিখিতে হয়, রীতিমতো লেকচার পাওয়া যায় না। যদিও কোনো রীতিমতো কলেজ নাই, তথাপি যাহার নিকট চাকরির বা প্রমোশনের সুপারিশ মেলে, তাদৃশ লোকের বাড়ি সদা সর্বদা গেলে উত্তম রূপ শিক্ষা লাভ করা যাইতে পারে। বাঙালির বল নাই, বিক্রম নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই। সুতরাং বাঙালির একমাত্র ভরসা হচ্ছে তৈল। বাঙালির যে কেহ কিছু করিয়াছেন, সকলেই তৈলের জোরে। বাঙালি দিগের তৈলের মূল্য অধিক নয়, এবং কি কৌশলে সেই তৈল বিধাত্রী পুরুষ দিগের সুখসেব্য হয় তাহাও অতি অল্প লোক জানেন। যাহারা জানেন তাহাদিগকে আমরা ধন্যবাদ দিই। তাহারাই আমাদের দেশের বড়লোক, তাহারাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করিয়াছেন। ঠিক আছে? তো এই তৈলকে ইংরেজিতে বলে হচ্ছে, মানে ওয়াইল শব্দটা আসলে তৈল নয়, মানে এই তৈলের জন্য যে শব্দগুলো আমরা ব্যবহার করি, তেল প্রদান করিতে, এই শব্দগুলো ইংরেজিতে কি বলে? অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? বিশেষণ। এটার একটা ভালো এক্সাম্পল আছে, আপনারা দেখবেন যে নানা সময় এরকম ভিডিও ভাইরাল হয় না, যে রাজপথের লড়াকু সৈনিক, আগামী দিনের ভবিষ্যৎ, অমুক আসনের কাণ্ডারি, চাঁদাবাজদের সর্দার, তারপর হচ্ছে বাটপারি সেরা, এরকম নানা উপাধি দিতে দিতে শেষে নামটা বলে, এবং নামটা আর খুঁজে পাওয়া যায় না।
এই অল থিংস আর কল তেল, এবং তেলে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় ইংরেজিতে সেটা হচ্ছে সেটা কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা বলেন তো, তেল দেওয়া সহজ কেন? তেল দেওয়া সহজ এই কারণে যে তেল দিতে আসলে কোনো ধরনের যোগ্যতার প্রয়োজন নেই, কিন্তু ক্রিটিসিজম করতে যোগ্যতার প্রয়োজন আছে। ধরেন আপনি বট আইডি দিয়ে কাউকে গালাগালি দিলেন, এটা তো আর ক্রিটিসিজম না, তাই না? ক্রিটিসিজম মানে কি? সম আলোচনা। তো আপনি যাকেই সমালোচনা করবেন, অ্যাটলিস্ট আপনার তার মানে তার ইকুয়ালি কোয়ালিফাইড হইতে হবে। আমি রাইটিং ব্যাচে এটা শিখিয়েছি কখন কিভাবে ক্রিটিসিজম করতে হয়, রাইট? মানে দ্য ওয়ে ইউ হ্যাভ টু ক্রিটিসাইজ আদার পিপল। তো যখন আপনি সেম লেভেলে বিরাজ করবেন তখনই আপনি একমাত্র ক্রিটিসাইজ করতে পারবেন, এবং সেটা পয়েন্টে পয়েন্টে ক্রিটিসাইজ করতে হবে, কোনো কাজ ভুল করলে সেটা নিয়ে, কাউকে ব্যক্তিগত আক্রমণ ছাড়াই। সো যেহেতু আমাদের ক্রিটিসিজম করা ইজ ভেরি টাফ ফর আওয়ার নেশন, সো ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে ভালো ক্রিটিসিজম কারা করে? লাইক ফ্রেন্স, জার্মান, যাদের ফিলোসফি সবচেয়ে বেশি ডেভেলপ, তারা ক্রিটিসিজমে সবচেয়ে বেশি ডেভেলপড। তো আর আমরা হচ্ছে উল্টাটা, যেহেতু আমাদের ক্রিটিসাইজ করা টাফ, সো লেটস ডু ইট। তৈল দিয়ে দেই, ভাই সেরা। Okay, so adjectives add information about quality, size. এখানে কেউ বাংলা ডিপার্টমেন্টের আছেন? সম্ভবত অনার্সের বাংলা প্রবন্ধে এটা থাকতে পারে। কোয়ালিটি, সাইজ, এজ, টেম্পারেচার, শেপ, কালার, কন্ডিশন, কোয়ান্টিটি অফ এ নাউন অর প্রোনাউন। তো লেখালেখি দেখছেন যে কত সুন্দর বিষয় লেখা যায়, মানে এটা কমন বিষয়, কত সুন্দর করে লিখেছে। যে বউকে কিভাবে তেল দিতে হয় এটাও লিখে দিছে কিন্তু, ঠিক আছে? যাদের এটা দরকার প্রবন্ধটা পড়ে নেবেন। ওকে, তেল মারার উপর কোর্স আগে ছিল না, এখন আছে। এই কোর্সের নাম হচ্ছে কমিউনিকেটিভ স্কিল। কি নাম? এই কেউ কিছু বলে না, এদেরকে একটু অ্যাডভাইস দিচ্ছি আজকে যেহেতু শীতকাল। কমিউনিকেশন স্কিল। ওকে, সুতরাং এখন তৈলেরও কোর্স চলে আসছে, কোনো চাপ নাই। এবং এটার জন্য বাংলাদেশের সবচেয়ে ভালো টিচার হচ্ছে সুলাইমান সুখন। তার যদি কোনো তো মানে কোর্স থাকে তাহলে আপনারা সেটা তার কাছ থেকে শিখে নিতে পারেন। বেচারা এখন কোর্স পড়ায় কিনা আমি জানি না, বাট আগে অনেক অ্যাডভাইস আসতো তার। পই পই করে হিসাব রাখতে হবে কে ছিল আর কে ছিল না। ঠিক আছে, দিস ইজ দ্য কমিউনিকেশন স্কিল। ওকে, আই শুড স্টপ স্মাইলিং। ওকে, সো অ্যাডজেক্টিভ মূলত দুইটা কাজ করে, একটা হচ্ছে লিমিটেশন করে আর একটা হচ্ছে ডিসক্রাইব করে। এখন অ্যাডজেক্টিভ সবসময় যে তৈল প্রদান করবে এরকমও না, তৈল কমায়ও নিতে পারে। ঠিক আছে, এটাকে আমরা বলি ইন্টেন্সিফায়ার, আর একটা হচ্ছে মিটিগেটর। আমরা এটা নিয়ে পরে আলাপ করব যে হোয়াট ইজ ইন্টেন্সিফায়ার, হোয়াট ইজ মিটিগেটর, এটা অ্যাডভার্বের ভেতরে রয়েছে। সো ইন্টেন্সিফায়ারের কাজ হচ্ছে কারোর তীব্রতা বাড়িয়ে দেওয়া, এবং মিটিগেটরের কাজ হচ্ছে তীব্রতা কমিয়ে দেওয়া। সো লিমিটেশন অর ডিসক্রাইব, দুই ধরনের আসলে অ্যাডজেক্টিভ ইংরেজিতে রয়েছে, এবং আপনার লেখা সবচেয়ে ভালো হবে যদি আপনি স্পেসিফিক অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারেন। এটাকে আমরা ইংরেজিতে বলি কোলোকেশন। কারোর যদি ডেভেলপ করতে চান কোলোকেশন, আপনি গুগলে সার্চ করতে পারেন, অথবা বিবিসির যে ওয়েবসাইট রয়েছে, বিবিসি লার্নিং ইংলিশ, এখান থেকে আপনারা এই কোলোকেশনগুলো শিখে নিতে পারেন। ইফ ইউ আর প্রিপারিং ফর আইএলস, তাহলে তো অবশ্যই লাগবে, এবং সব পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি ভালো করার জন্য। সবাই আসলে মূলত এই স্পেসিফিক অ্যাডজেক্টিভ ব্যবহার করে, মানে প্রত্যেকটা শব্দের জন্য একটা বেস্ট অ্যাডজেক্টিভ থাকে যে এইটা এখানে বসালে সুন্দর লাগবে। ওকে, এবং যদি আরো জানতে চান যে কোথায় আমরা বেস্ট অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবো, তাহলে আমাদের আগামী ফেব্রুয়ারিতে উই আর লঞ্চিং দ্য ফার্স্ট এভার স্পোকেন ইংলিশ কোর্স, সো ইউ ক্যান এনরোল দ্যাট। ওকে, সো লিমিটেশন অর ডিসক্রাইব,
তো অ্যাডজেক্টিভ দুইটা কাজ করে, হয় তাকে ডিসক্রাইব করবে অথবা লিমিটেড করবে। লিমিটেশনটা কি জিনিস? অনেক বইয়ে লেখা থাকে যে অ্যাডজেক্টিভ ইজ এ লিমিটিং ওয়ার্ড। তো আমি বললাম যে হি ইজ এ বয়, এখন সে বয় তো হতেই পারে, এটা তো একটা সাধারণ কোশ্চেন। সে একটা ছেলে, এটা জেনে আমার কোনো লাভ আছে? বলেন। আছে। মাঝে মধ্যে এরকম হয় না যে পেছন থেকে দেখে খুব সুন্দর লাগছে, চুল লম্বা, সামনে গিয়ে দেখলেন ছেলে, আহারে মনটা খারাপ হয়ে গেল। সো তখন লাভ আছে যে হি ইজ এ বয়, অ্যান্ড আমরা এটা জেনে খুব উপকৃত হলাম। কিন্তু বাকিতে আমাদের কোনো উপকার নেই। ধরেন কেউ পাত্র দেখতে গিয়েছে, এবং পাত্র দেখতে গিয়ে বললো একটা ছেলে, তো ভাই আমি তো পাত্রই দেখতে আসছি। তো আমি যখন বললাম যে হি ইজ আ লিটল বয়, তখন দেখেন অনেকগুলো সম্ভাবনার মধ্যে, অনেকগুলো সম্ভাবনার মধ্যে আমরা আমরা কি করেছি? একটা সম্ভাবনাকে চুজ করে দিয়েছি। যখন আমরা লিটল বয় বললাম তখন সে আর বিগ বয় হতে পারছে না, তাই না? বিগ বয় কিন্তু ব্যবহার করা হয়, বিগ বয় কোন অর্থে ব্যবহার করা হয়? শক্তিশালী অর্থে, ঠিক আছে? মানে গ্যাংস্টার টাইপের, ইজ আ বিগ বয়। ইয়া, on the I will be, inshallah. He's a little boy. So little boy from Rosario, Argentina. এটা শুনছেন না? From every little boy of the world. So এটা হচ্ছে মেসির, মেসি ইন এ মিলিয়ন। সো লাইক দ্যাট, এরকম একটা কমেন্ট্রি আছে খুব ফেমাস। সো লিটল বয়, আমরা যখন লিটল বলছি তখন সে ব্যাড বয়, খারাপ ছেলে, ভালো ছেলে, এরকম নানা বাইনারির ভেতর থেকে আমরা তাকে একটা ক্যাটাগরির ভেতরে নিয়ে আসছি। তো যখন আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি তখন আমরা অনেকগুলো পসিবিলিটিজের ভেতর থেকে একটা পসিবিলিটিকে আমরা কি করি, আমরা স্পেসিফিক করে ফেলেছি। ওকে, সো এইটা হচ্ছে অ্যাডজেক্টিভের লিমিটেশন অথবা ডেসক্রিপশন, দুইটা কাজে একসাথে করতে পারে। এখন আমরা নানা জায়গাতে দেখব যে অ্যাডজেক্টিভ কখনো লিমিট করছে, কখনো ডিসক্রাইব করছে। আমি এটা সাজেস্ট করছি ফর রাইটিং, যে আমরা কোন ধরনের অ্যাডজেক্টিভ মূলত ব্যবহার করব। ইংরেজিতে দুই ধরনের অ্যাডজেক্টিভ রয়েছে, একটা হচ্ছে ইন্টারপ্রেটিভ আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ। আই মিন আমরা যদি ডিসক্রাইব করি তাও দুই ধরনের ব্যাখ্যা হতে পারে। যেমন হি ইজ আ লিটল বয়, ধরেন আমি তো মানে দামড়া এখন, তাই না? ইন এ বাংলা সেন্স, ইন দ্য বাংলা সেন্স আই এম এ দামড়া। সো কিন্তু যদি আমার টিচারদের কাছে শোনেন, ধরেন আমি কিছু একটা করছি আর আপনি বললেন যে ও তো এই কাহিনী করছে, তো সে কি বলবে? হি ইজ আ লিটল বয়। কারণ আমার টিচারের সেন্সে আমি তো লিটল বয়, রাইট? সো টিচারের সেন্সে লিটল বয়। আবার ধরেন প্রত্যেক মাদারের কাছে তার ছেলে মেয়ে সব লিটল, সবসময় ছোট। ফলে লিটল কিন্তু ইন্টারপ্রেটিভ, মানে এটা ডিপেন্ড করে যে কোন কনটেক্সটে ব্যবহার করা হচ্ছে। লিটল মানে তার বয়স কম এরকম না কিন্তু। হি ইজ আ লিটল বয় ইট ডাজন্ট মিন দ্যাট সে আসলে বয়স কম অথবা বয়স বেশি, এরকম বয়স দিয়ে আসলে যাচাই করা যায় না, ঠিক আছে? তো বাবার কাছে হচ্ছে প্রত্যেক মেয়ে হচ্ছে লিটল গার্ল। সো এই যে ইন্টারপ্রিটেশন, এই ধরনের অ্যাডজেক্টিভ সাধারণত ইন ইউর রাইটিং আপনি ব্যবহার করবেন না। কার ভিডিও অন করা আবার? সুন্দর চেহারা একটা ছেলে ভিডিও অন করে বসে আছে, কেউ দেখছে না, একই কথা। বুঝাতে পেরেছি তাহলে? ইংরেজিতে এই ধরনের অ্যাডজেক্টিভ আমরা সাধারণত বলার সময় এবং লেখার সময় কম ব্যবহার করার চেষ্টা করবো। আমি আবার যখনই বলি লোকে আমাকে আবার বকাঝকা করে যে ভাই তাহলে আমরা কি করব, কম ব্যবহার করব। ঠিক আছে, আমরা যদি এক্স্যাক্ট কোনো ওয়ার্ড পাই তাহলে এক্স্যাক্ট ব্যবহার করবো। ধরেন আপনি বললেন যে ছেলেটা ছোট, বয়সে কম, বয়স কম অর্থে যদি ব্যবহার করেন তাহলে তাকে বলেন চাইল্ড। হি ইজ এ টডলার। টডলার কারা? যাদের বয়স 6 মাসের বেশি, তারা হচ্ছে টডলার। সো অনেকে দেখেন না এই যে চ্যাটে বলে বেবি, কেন বেবি বলে বলেন তো? যাদের বয়স হচ্ছে 0 থেকে 6 মাস,
তারা বেবি বলে। ঠিক আছে? তো মানুষ যখন প্রথমে প্রেম টেম করে, তো ওদের বয়স, প্রেমের বয়স যখন 6 মাস অবধি থাকে তখন ওরা বেবি বলে। তো 6 মাস থেকে 2 বছর হলে তাকে টডলার বলে। ইংরেজিতে এরকম নানা ভোক্যাবুলারি আছে যে কোনটা থেকে কোনটায় কি বলতে হবে। ঠিক আছে? তো আমরা সব জায়গায় চাইল্ড ব্যবহার করি। অফস্প্রিং মানে ছেলে মেয়ে আর কি। হ্যাঁ, আপনার অফস্প্রিং মানে হচ্ছে আপনার ছেলে মেয়ে। তো মানে আমাদের ডিফারেন্ট এইজে ডিফারেন্ট ইংরেজি শব্দ আছে। ঠিক আছে? আপনি শুধু লিটল দিয়ে কাজ মিটালে হবে না, আপনাকে স্পেসিফিক ওয়ার্ড ইউজ করতে হবে। যদিও এটা নাউন, ঠিক আছে? হি ইজ আ টডলার। টডলার মানে কি? যার বয়স 6 মাস থেকে 2 বছরের মধ্যে। তাহলে চাইল্ড কারা বা চিলড্রেন কারা? যাদের বয়স 2 থেকে 12 বছরের মধ্যে। যেমন আমরা এই ভোকাবুলারি না জানলে, অ্যাডজেক্টিভ বা এক্স্যাক্ট নাউন না জানলে কি অসুবিধা দেখেন। আপনার ধরেন বলল যে আপনার চাইল্ডহুড মেমোরিজ নিয়ে কথা বলেন, ওকে? এখন বেচারা তার হাই স্কুল নিয়ে কথা বলা শুরু করছে। আমরা 12 বছরে কি হাই স্কুলে ভর্তি হই না? ইয়েস আর নো? হ্যাঁ, ওইটা কিন্তু আমাদের ইয়থ। হ্যাঁ, ওটা হচ্ছে আমরা ইয়াংস্টার, আমরা ইয়তে প্রবেশ করি ওই সময়, পুবার্টি যেটা। তো ওইটা হচ্ছে কিন্তু চাইল্ডহুড না। তার মানে আপনার হাই স্কুল ফ্রেন্ড কখনো আপনার চাইল্ডহুড ফ্রেন্ড না। কথা ক্লিয়ার না ভাইজাল আছে? চাইল্ডহুড ফ্রেন্ড হচ্ছে যে আপনার ক্লাস মনে পড়ছে আপনার সাথে। অনেকে এটা না বুঝা ভোকাবুলারি ইউজ করে। হ্যাঁ, আপনাকে পরীক্ষা যদি প্রশ্ন করে যে আপনার চাইল্ডহুড মেমোরিজ নিয়ে কথা বলবেন, আপনাকে 2 থেকে 12 বছর বয়স পর্যন্ত যেগুলো ঘটেছে ওইগুলো চাইল্ডহুড মেমোরিজ। মানে ভোকাবুলারি কিন্তু অনেক স্পেসিফিক ইংরেজিতে। ঠিক আছে? এক এক এইজের জন্য এক এক ভোকাবুলারি। আমার ফেসবুক পেজে দেখবেন এটা একটা ভিডিও দেওয়া আছে, কোন বয়সকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। ওকে? কথা ক্লিয়ার না ভাইজাল আছে? ওকে। তো আমাদের পরীক্ষায় ধরেন আমরা বললাম যে আ ব্রাইট মর্নিং। আপনি সকালে ঘুম থেকে উঠে বললেন না ব্রাইট মর্নিং। তো ব্রাইট মর্নিং মানে কি? এগুলো কেন বলছি? ফর ইউর স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ, আপনার যখনই অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন একটু সচেতন হবেন যে এটা দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছে। ব্রাইট মর্নিং মানে কি? চকচকে সকাল। এখন ব্রাইট মর্নিং এর অনেকগুলো অর্থ হতে পারে। একটা আলোকিত সকাল, ধরেন আজকে হচ্ছে যে আহ, একজন, ধরেন আজকে শেখ হাসিনা পালাইছে, সকালে উঠে শুনলেন যে পালায়া গেছে বা কোনো কিছু একটা ভালো ঘটনা ঘটছে, তখন আপনি কি বলবেন? আ ব্রাইট মর্নিং। এই আলোকিত মানে কিন্তু সূর্যের আলো আছে এমন বুঝায় না। আমি এটা বোঝাতে চাচ্ছি যে অ্যাডজেক্টিভের ভিতরে কত সূক্ষ্ম পার্থক্য আছে। উজ্জ্বল মানে ইন এ সেন্স অফ হোয়াট, মানে আপনার মুড উজ্জ্বল হতে পারে, অথবা সকালের পরিবেশ সুন্দর হতে পারে। মাল্টিপল মিনিং। বুঝতে পেরেছি? ব্রাইট মর্নিং মানে আপনার ভালো লাগছে মর্নিংটা, এবং ওই সেন্সে ব্রাইট। ওকে? কিন্তু আমার যদি দেখা যায় যে আমার আজকে সকালবেলা উঠেই সূর্য উঠেছে, তাহলে আমরা কি বলবো? আ সানি মর্নিং, নট আ ব্রাইট মর্নিং। কি বলবো আমরা? সানি মর্নিং। তার মানে আমাদের স্পেসিফিক অ্যাডজেক্টিভ সবসময় ব্যবহার করতে হবে ওয়েন এভার উই আর গোয়িং টু ইউজ এনি কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। তাহলে লেখাটা সুন্দর হবে, তাহলে বলাটাও সুন্দর হবে। ওকে? এই যে একজনের কথা আপনার শুনতে খুব ভালো লাগে, এর কারণ কি? সে প্রত্যেকটা শব্দ দেখবেন পিকি, মানে চুজ করে, সঠিকভাবে চুজ করে এবং শুনতে কবিতার মতো লাগে। অনেকের কথা শুনলে কবিতা মনে হয়। যারা হিরক রাজার দেশে দেখেছেন দেখবেন যে সেখানে শুধু কবিতাই বলছে। আহ, সবগুলোই কবিতা। তো তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। এই যে দেখেন শব্দটা সুন্দর। সুন্দর মানে কি? সুন্দর কোথায় থাকে, কিভাবে হয়? ধরেন আপনি ইংরেজি সাহিত্যের কথা চিন্তা করেন। ইংরেজি সাহিত্যে সুন্দর কারা? যাদের আই হচ্ছে ব্লু, দ্য ব্লুয়েস্ট আই। ঠিক আছে? আমেরিকাতেও,
আমেরিকাতেও সবচেয়ে সুন্দর নারী কারা, যাদের চোখ কি? ব্লু। এবং পৃথিবীতে নানা জায়গায় সৌন্দর্যের নানা রকমের স্ট্যান্ডার্ড আছে। সো ধরেন আফ্রিকার কথা চিন্তা করেন। আফ্রিকাতে সবচেয়ে সুন্দর কারা জানেন? যাদের, যারা ব্ল্যাক কিন্তু ওয়াইলি ব্ল্যাক। ওয়াইলি জিনিসটা বুঝেন তো? যাদের হচ্ছে চিকচিক করে আর কি। অনেকের আছে না ফেস ওয়াইলি। ফেস ওয়াইলি হলে নানা ক্যাচাল আছে। ক্যামেরাতে ছবি তুলে দেখবেন খুব বাজে আসে। তখন একটু ফাউন্ডেশন লাগায় আর কি লোকজন, না কি কি লাগায়। যাই হোক। সো রাইট, তৈলাক্ত চেহারা যাদের, ব্ল্যাক অ্যান্ড কি, ওয়াইলি। সো যাদের ওয়াইলি ভাব আছে এবং ভুঁড়িটা একটু মোটা, মানে আমার মতো যারা এখন সদ্য ভুঁড়ি লেগেছে, এরকম যে পুরুষের ভুঁড়ি সুন্দর, সেই পুরুষ হচ্ছে সবচেয়ে সুন্দর। ঠিক আছে, এলিগ্যান্ট। এখন এইটা হচ্ছে যে আপনি ধরেন বাংলাদেশে যাকে বিউটিফুল বলছেন, সে কিন্তু আবার আফ্রিকার স্ট্যান্ডার্ডে বিউটিফুল না। সো বিউটিফুল হচ্ছে একটা ইন্টারপ্রেটিভ অ্যাডজেক্টিভ, যেটাকে নানা জায়গাতে নানা অর্থে ব্যবহার করা যায়। আর ক্লিয়ার? তাহলে বাংলা সাহিত্যে সুন্দর মেয়ে কারা? বাংলা সাহিত্যের সুন্দর মেয়ে হচ্ছে যারা শ্যামা বর্ণের। মানে কি শ্যামা বর্ণ কাকে বলে? আবার বর্ণ টর্ণ বুঝি না, বাট যারা হচ্ছে কি শ্যামলা না কি বলে আর কি, সাদা কালোর মাঝামাঝি, ব্রাউন, তাদেরকে স্ট্যান্ডার্ড বিউটি হিসেবে ধরা হয় ইন ইন্ডিয়ান লিটারেচার অর এনি কাইন্ড অফ ইন্ডিয়ান ফিলসফি। সেখানে সুন্দর মেয়ের ডেফিনেশন মানেই হচ্ছে ব্রাউন। এবং ব্রাউন মেয়ের একটু সাজলে বেশ বেশি সুন্দর লাগে, তাই না? মানে একটু শাড়ি টাড়ি পরলে আর কি বিষয়টা হচ্ছে যায়, কিন্তু বেশি ওয়াইড হলে আবার ভালো লাগে না। সো তার মানে হচ্ছে যে এটা আপনি কোথায় পাবেন? এটা হচ্ছে মেঘদূত, যারা পড়েছেন কালিদাসের মেঘদূত, ওখানেও দেখতে পাবেন যে যে কন্যার বর্ণনা দেয়া হচ্ছে, সেই কন্যা সব শ্যামবর্ণা। আরো বিখ্যাত বই আছে কিন্তু সেটা বললাম না, কারণ ইউ অল আর কিডস। বাট এটাও সংস্কৃত লিটারেচার পড়ানো হয়। সো হোয়াট এভার। সো অ্যাডজেক্টিভ নিয়ে আমরা ডিটেল আলাপ করেছি, আমরা কোন ধরনের অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহার করতে পারি, এটা কি মনে থাকবে? তাহলে আমরা যখনই অ্যাডজেক্টিভ ব্যবহার করবো, আমরা মনে রাখবো আমরা স্পেসিফিক অ্যাডজেক্টিভ ব্যবহার করব। ঠিক আছে? এবং এই স্পেসিফিক অ্যাডজেক্টিভ গুলো কোথায় পাবো? ইংলিশ, লোকেশন ইন ইউজ। ঠিক আছে, কেমব্রিজ, এটা আপনি নীলক্ষেতে পাবেন। ইন্টারমিডিয়েট বলে একটা বই আছে, মানে এটার আবার ভাগ আছে, 4টা বই পাওয়া যায়, তো আপনার 3 নম্বরটা পড়লে হবে। হ্যাঁ, এটা এটা হচ্ছে যে সাহিত্যের এক এক সাহিত্যে এক একভাবে সৌন্দর্যের একটা ডেফিনেশন থাকে এবং ওরা সবাই এটা মেনটেন করে। ঠিক আছে? ইভেন বাংলাদেশের বেশিরভাগ নায়িকা কিন্তু শ্যামাবর্ণের, যদিও একটু ইয়াটা করে আর কি একটু বেশি হোয়াইট দেখা যায়। দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট বাস্তবে দেখলে বুঝতে পারবেন। হোয়াট এভার। ঠিক আছে, এই বইয়ে আপনারা পাবেন আহ, কোথায় কোন অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহার করতে হয়। এই পর্যন্ত আমরা ডান। দেন আমরা অ্যাডজেক্টিভ দুই জায়গায় ইংরেজিতে ব্যবহৃত হয়, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ পজিশনে, আর একটা হচ্ছে প্রেডিকেটিভ পজিশনে। আপনারা এটা ছোটবেলায় পড়েছেন, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, রাইট? ইংরেজিতে দুই ধরনের অ্যাডজেক্টিভ আছে। আমার ওর মোটরসাইকেল নিয়ে টানাটানি শুরু হয়েছে কেন? এটা কি যেন মোটরসাইকেল, RX 100 সুজুকি। এবং এটা 1 ঘন্টা পর পর স্টার্ট অফ হয়ে যায়। 1 ঘন্টা মানে 1 কিলোমিটার চালালে আর 1 কিলোমিটার ঠেলে আনতে হয়। আমাদের বড় ভাই সাদিক ভাইয়ের বাইক, ঐতিহাসিক। ঠিক আছে। সো আমরা কি বলেছি?
কত জায়গায় ব্যবহার করবো আমরা? দুই জায়গায়, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ পজিশনে আর একটা হচ্ছে প্রেডিকেটিভ। আজকে আমরা একটু গল্প করতেছি, কেন করতেছি বলেন? কারণ আমাদের টপিক ছোট। আবার বললেন না যে স্যার ক্লাসে বেশি গল্প করে, পড়ায় কম। যা পড়ায় 7 দিন ধরে আপনি শেষ করতে পারবেন না, তাই না? আপনারা যারা কোর্স করতেছেন তারা জানেন যে আমি 3 ঘন্টা পড়ায় যাই, বাট পরে এটা পড়তে হলে বুঝবেন যে দ্যাট ডেসক্রাইব আ ক্যারেক্টারিস্টিক অর অ্যাট্রিবিউট অফ দ্য নাউন অর প্রোনাউন দ্য মডিফাই। সহজ কথা, অ্যাডজেক্টিভ যদি নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে তাকে মডিফাই করে, তাহলে তাহলে তাকে আমরা বলি অ্যাট্রিবিউটিভ। অ্যাট্রিবিউশন, অ্যাট্রিবিউট মানে হচ্ছে আরোপ করা, চাপিয়ে দেয়া। আমরা ফিচার পড়ি না, ফিচার। ফিচার শব্দটা তো জানি, মোবাইল ফোন কিনলে কি থাকে? ফিচার। এই ফিচারকে হচ্ছে অ্যাট্রিবিউট বলে। আপনারা যারা ইয়া পড়েছেন, ওয়েব ডেভেলপমেন্ট, আর ইন্টারমিডিয়েটে তো আছেই, কি বলে এটাকে, আইসিটি যারা পড়েছেন সেখানে অ্যাট্রিবিউট আছে না? ভ্যালু দিতে হয়, অ্যাট্রিবিউট ভ্যালু। হ্যাঁ, কোনো কিছু রং করতে গেলে তার অ্যাট্রিবিউট দিতে হয়, কালার কি হবে, তাই না? কালার কি হবে, ফন্ট কি হবে, এইচটিএমএল পড়তে যেয়ে পড়েছেন কিনা? হ্যাঁ, তো অ্যাট্রিবিউট মানে হচ্ছে কোনো কিছু কিরকম, কোনো নাউন কিরকম হবে। হ্যাঁ, এই কোর্স 9-10 ছেলেমেয়ে করতে পারবে, সবাই করতে পারবে তো। এখন আপনি এতদিন পরে এখন বলেন কারা করতে পারবে আর কারা পারবে না। ওকে, তাহলে যেটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা পরে বসে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, সেটাকে আমরা কি বলি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলি। এবং অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের নিয়ম হচ্ছে যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের সরাসরি আগে বা ইমিডিয়েটলি আফটার, পরে ব্যবহৃত হবে। ঠিক আছে? সো দেখেন, দ্য ব্ল্যাক ক্যাট ক্লাইম্বড এ ট্রি। সো ক্যাটকে কে মডিফাই করেছে? ব্ল্যাক। দিস ইজ অ্যান ওল্ড টিকেট। সো টিকেটকে কে মডিফাই করেছে? ওল্ড। ইমিডিয়েটলি, শি ইজ এ নাইস গার্ল। দেখেন, আবারও আমরা একটা কি অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি? ক্লিশে বলে নাইস ব্যবহার। নাইস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাজে অ্যাডজেক্টিভ, এবং এটাকে ফরবিডেন করা হয়েছে ইংরেজিতে। ডু নট ইউজ দিস। স্পেসিফিক অ্যাডজেক্টিভ হচ্ছে গর্জিয়াস বা এলিগ্যান্ট, এরকম শব্দ ব্যবহার করবেন কাউকে তৈল প্রদান করতে। দেখবেন অনেকে কমেন্টে লেখে না, এলিগ্যান্ট, গর্জিয়াস। আগে ফার্স্ট ইয়ারে যখন আমরা পড়তাম, আমাদের বন্ধু বান্ধব সিনিয়র আপুদের পোস্টে এগুলো কমেন্ট করতো, গর্জিয়াস, তারপর হচ্ছে ইয়া এলিগ্যান্ট। আপনারা হয়তো করছেন, এখন করেন, এখন সব ভালো হয়ে গেছে। ওকে, আমাদের মূল যে নিয়ম একটু আগেই শিখেছি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের পর সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকলে ওই অ্যাডজেক্টিভের আগে এ অথবা অ্যান বসে। এটা মনে রাখতে হবে যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন অ্যাট্রিবিউটিভ অ্যান্ড প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কি? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে যে অ্যাডজেক্টিভ প্রেডিকেট অংশে বসে, অর্থাৎ ভার্বের অংশে বসে সাবজেক্টকে মডিফাই করে, অর্থাৎ যেটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। সহজ কথা, যেমন হি ইজ গুড। দেখেন তো গুড কোথায় বসেছে? প্রেডিকেট অংশে, রাইট? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অংশ তো মনে আছে, রাইট? ভার্বের পরের অংশটাই প্রেডিকেট। সো এই যে প্রেডিকেট অংশে বসে সাবজেক্টকে মডিফাই করেছে, তো গুড কে? হি। তার মানে হি কে মডিফাই করছে আসলে গুড। তো এই ধরনের অ্যাডজেক্টিভ কি? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এটাও অ্যাডজেক্টিভ। সো হি ইজ এ গুড বয়। দেখেন এখানে, হি ইজ গুড অ্যান্ড হি ইজ এ গুড বয়, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় বলেন তো? এই গুড হি কে মডিফাই করছে নাকি বয়কে মডিফাই করছে? বয়কে, রাইট? সো দেয়ার ইজ এ রুল, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের আগে কখনো কোনো আর্টিকেল বসে না। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের আগে কখনোই কোনো আর্টিকেল বসে না, কখনো আর্টিকেল বসে না।
কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের আগে সব সময় এ অথবা অ্যান বসে যদি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের পরের নাউনটা সিঙ্গুলার হয়। এটা আমি শিখেছি না আগে আর্টিকেলের সময়, যে অ্যাডজেক্টিভ থাকলে যদি কোনো কাউন্টেবল নাউন সিঙ্গুলার হয় এবং ওর আগে অ্যাডজেক্টিভ থাকে তাহলে এ অ্যানটা কোথায় বসে? অ্যাডজেক্টিভের আগে। সো হি লিভস আ কমফোর্টেবল লাইফ। কমফোর্টেবল, দেখেন এরপরে আছে লাইফ। লাইফ সিঙ্গুলার কাউন্টেবল নাউন, জীবন তো একবারই নাকি? নাকি জীবন দুইবার? জীবন নাকি 7 বার? ওকে, আপাতত একবারের মধ্যেই আছি, বাকি যদি আর পাই তাহলে বুঝবো না। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আমি তো এখন চিন্তায় আছি যে এই জীবনে সিঙ্গেল থেকে গেলাম, কারণ পরের জীবনে বউ রাগ করবে যদি 70টা হুর পাই, না কত হুর দেবে আমাদের, এটা ভুলে গেছি। ওই তো। তো যতগুলো হুর পাই এটা নিয়ে আবার সে জেলাস হবে, এই জন্য আগে থেকে আমরা চিরকুমার থেকে গেলাম, বা ওর মধ্যে যে গ্যাঞ্জাম করতে পারবো না। An ant is an industrious creature. So creature, ভাই সেদিন এক ভিডিও দেখলাম, ঠিক আছে, একজন হুজুরের কাছে বলতেছে যে কি করলে তার স্বামী হচ্ছে হুর পাবে না, মানে কি টেনশন বাইরে ভাই। তো পৃথিবী কতটা, আহা, কষ্ট পাইলাম। নিষ্ঠুর, কেউ আমাদের উপরে উঠতে দেয় না। অ্যান্ড দেখেন আমরা প্রথমে অ্যান্ড পেয়েছি, অ্যান্ড মানে কি? পিঁপড়া। পিঁপড়ার একটা গল্প ছিল তাই না, মহাজাগতিক কিউরেটর। সে কিউরেটর নিজেই মহাজাগতে চলে গেছে। তো অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার। তো মহাজাগতিক কিউরেটরের সেই অ্যান্ট, অ্যান্ট হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এর আগে আমরা এ অথবা অ্যান্ড ব্যবহার করেছি, রাইট? এরপর আছে ক্রিয়েচার। ক্রিয়েচার সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এর আগে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। এর আগে আমরা কি ব্যবহার করেছি? অ্যাডজেক্টিভ। সো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করলে অ্যাডজেক্টিভের আগে এ অথবা অ্যান বসে। তারপরে যে নিয়মটা আমরা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। আমি কিন্তু রিমাইন্ড দিচ্ছি কারণ পরীক্ষাতে এটা প্রচন্ড পরিমাণে আসবে, ব্যতিক্রমটা মানে পরীক্ষায় প্রশ্ন আসলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সো অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। সো দেখেন, স্টুডেন্ট ক্যান হোপ টু মেক এ গুড রেজাল্ট। তো দেখেন গুড আছে এবং রেজাল্ট আছে, তাহলে এর মাঝখানে কি বসবে না? কোনো আর্টিকেল বসবে না। সাধারণত কোনো অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে আর্টিকেল বসে না। কিন্তু বিশেষ কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোকে আমরা কখনো ডিটারমিনার বলি। সেই অ্যাডজেক্টিভগুলো যদি ব্যবহৃত হয় তাহলে তার পরে যে নাউন আছে সেই নাউনের মাঝখানে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে আর্টিকেলটা বসে। তাহলে প্রথমের নিয়মটা কি? যে অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে সাধারণত, মানে ইন জেনারেল সেন্স, আর্টিকেল বসে না। আপনাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা আইনের একটা ব্যত্যয় আছে। আইন তৈরি হয়েছে ভঙ্গ করার জন্য, ঠিক আছে? তো বাংলাদেশের মানুষ খুবই আইন মানে। সো আই এম ভেরি প্রাউড অফ দেম। তারা আইনের অনেক শ্রদ্ধা করে। সো দেখেন, মেনি ড্যাশ ম্যান, ধরেন এখানে গ্যাপ আছে, মেনি ড্যাশ ম্যান, এর আগে পড়িয়েছি তাও পড়াচ্ছি। মেনির পরে ম্যান আছে। মেনির পরে ম্যান আছে, তাই না? ম্যান হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এই জিনিসটা মনে রাখতে হবে। মেনি মেন থাকলে কি হতো? কিছুই কিন্তু বসতো না, রাইট? যেহেতু প্লুরাল কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন দুইভাবে ব্যবহৃত হতে পারে, একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল। প্লুরাল হলে কোনো আর্টিকেল বসে না, সিঙ্গুলার হলে কি বসে? এ অথবা অ্যান বসে, একই কথা। সো মেনি এ ম্যান, এটা কিন্তু পরীক্ষায় আসে প্রায়, মেনিটা বেশি আসে সবচেয়ে বেশি। মেনি এ ম্যান মানে কি? একে একে অনেকে, ঠিক আছে? মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন, এরকম একটা এক্সাম্পল আছে না, খুব বিখ্যাত। মেনি এ ফ্লাওয়ার,
is born to blush unseen, এর মানে কি বলে দিয়েছি একবার। দৃষ্টির অগোচরে কত ফুল ঝরে যায়, ঠিক আছে। তারপরে আছে সো, টু, হাউ। এদের পরবর্তী অ্যাডজেক্টিভের পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের নাউন যদি থাকে তাহলে সেই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে। আর্টিকেল বলতে আর্টিকেল এ অথবা অ্যান বসে। আর্টিকেল এ অথবা অ্যান বসে। এটাও আমি পড়িয়েছি, জাস্ট রিমাইন্ডার এগেইন। ওকে, সো হি ওয়াজ নট সো কুইক। তো সো থাকলে দেখেন সো আছে, তো এরপরে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভের পরে যে এ অথবা অ্যান বসবে। অর্থাৎ এরা যদি থাকে তাহলে এদের পরে যে অ্যাডজেক্টিভ আছে ওই অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে যে আর্টিকেলটা বসবে। হাউ নাইস আ বার্ড, তাহলে এখানে হাউ আছে, তাহলে হাউ এর পরে যে অ্যাডজেক্টিভ থাকবে ওই অ্যাডজেক্টিভের পরে যে আর্টিকেলটা বসবে। হাউ এ নাইস বার্ড হবে না, হাউ নাইস আ বার্ড হবে। কিন্তু আমরা যদি এটাকে অ্যাসার্টিভে লিখি, ধরেন এটা ইট ইজ আ ভেরি নাইস বার্ড, তখন দেখেন তখন কিন্তু কোনো সমস্যা নেই, তখন হচ্ছে অ্যাডভার্বের আগে আমরা ঠিকই বসিয়ে দিয়েছি। কিন্তু যেহেতু এখানে হাউ আছে এই জন্য আমরা নাইসের আগে যে অ্যাডজেক্টিভটা আর্টিকেলটা ব্যবহার করতে পারছি না। এখানে যেহেতু হাউ আছে তাই আমরা নাইসের আগে যে এ অথবা অ্যান ব্যবহার করতে পারছি না, বরং আমাদের অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে যে আর্টিকেলটা ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রমী নিয়ম এবং পরীক্ষায় কিন্তু এটা থেকে সব জায়গায় প্রশ্ন আসে, ইভেন ইন্টারমিডিয়েটে। এটা দিলে খুশি? আচ্ছা, কোশ্চেন মার্ক দিয়েও ইয়া বোঝানো যেতে পারে, কোশ্চেন মার্ক দিয়েও এক্সক্লামেশন বোঝানো যেতে পারে। তুমি কি যাবে? সো ইংরেজিতে নানা ধরনের নিয়ম আছে, এটা একটা ব্যতিক্রমী নিয়ম যে আপনি কোশ্চেন মার্ক দিয়েও এক্সক্লামেশন বোঝাতে পারেন যদি আপনি বিস্ময়কর প্রশ্ন করেন। ঠিক আছে, এরকম বিস্ময়কর প্রশ্ন একবার একজন করেছিল যে আপনি কাদের চাকরি দিবেন। মনে আছে? এই লোকটার নাম ভুলে গেলাম, আমার ভিডিওটা আমি শেয়ার করছিলাম ওই সময়। সাংবাদিক কি যেন ওর নাম, প্রভাস আমিন। সেরকম বিস্ময়কর প্রশ্ন করবেন না। মনে আছে প্রভাস আমিনের কথা? কেউ চিনেন তাকে? এই যে নো, তাহলে এরা কি পৃথিবীতে থাকে বলেন? সেদিনের সেই তৈল প্রশ্ন দেখছেন, তৈল কত বিপজ্জনক, যে ভুল করে তৈল প্রদান করিলে। বেশি তৈল দিলে ক্ষতি আছে, তাই না? এই তো আজকে আমরা তো পড়ালাম। এই জন্য ভুল প্রশ্ন করবেন না, সংসার টিকবে না। ওকে, তাহলে আমরা এতদিন জানি, কি জানি, যে অ্যাডজেক্টিভ সবসময় কোথায় বসে? নাউনের আগে। কিন্তু ইংরেজিতে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো নাউনের পরেও বসতে পারে। নাউনের পরে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে, অ্যাডজেক্টিভ ক্লজ বসে, এটা তো আমরা জানি, তাই না? হি ইজ দ্য বয় হু কেম হিয়ার স্টারডে। সো আমরা হি ইজ দ্য বয়, বয়ের পরে হু কেম হিয়ার, এটাকে আমরা মডিফাই করেছি, কোন বয়? যে বয় কাল এসেছিল। সো এটাকে পোস্ট পজিটিভ বলে, মানে কি পেছনে বসা। সো কিছু কিছু প্রোনাউন আছে যে প্রোনাউনগুলো হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন কিছুদিন আগে পড়ালাম না? অন, নান, অল, সাম, এনি, মানি, আদার, উইথ দে, ফিউ। তারপর যেগুলোর সাথে বডি আছে, ওয়ান আছে, থিং আছে, ওয়্যার আছে, সামহোয়ার। সো এরকম যদি শব্দ থাকে যেগুলো শেষে বডি, বডি কিন্তু বডি সয়েল না, ঠিক আছে, ইটস বডি, ওয়ান, থিং, ওয়্যার, ক্যান বি মডিফাইড অনলি পোস্ট পজিটিভলি। সো দেখেন, এই
প্রোনাউনগুলো যদি থাকে তাহলে অ্যাডজেক্টিভটা এদের সামনে বসবে না। কোথায় বসবে? পেছনে বসবে, পিছে বসবে, পিছে। কোথায় বসবে? পিছে। এতদিন আমরা দেখেছি সামনে, বাট এখন বসবে পিছে। দেখেন, আই ওয়ান্ট টু ট্রাই সামথিং লার্জার। ইজ দেয়ার এনিথিং অ্যাভেইলেবল? দেখেন, আমরা দেখেন এনিথিং এর পরে অ্যাভেইলেবল শব্দটা দেখি না? এনিথিং অ্যাভেলেবল। সো দেখেন, এনিথিং এর পরে আমরা কিন্তু অ্যাভেলেবল এনিথিং বলি না। আমরা কিন্তু এটা বলতে অভ্যস্ত, কিন্তু জানি না যে কেন ব্যবহার হচ্ছে। কারণ এনিথিং এর শেষে কি আছে? এই যে থিং। তার মানে এই যে শব্দ, যে সকল শব্দ শেষে ওয়ান আছে, বডি আছে, ওয়্যার আছে, সাম ওয়্যার, সাম অন, সামবডি, এই সকল শব্দের আগে অ্যাডজেক্টিভ বসে না, অ্যাডজেক্টিভটা এদের পরে বসাতে হয়। আই ওয়ান্ট টু ট্রাই সামথিং লার্জার, আই ওয়ান্ট টু ট্রাই লার্জার সামথিং হয় না। ঠিক আছে, তাহলে এটা কোথায় বসে? প্রোনাউনের পরে যে অ্যাডজেক্টিভটা বসে, অর্থাৎ যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে তার পরে বসবে। কখন বসবে? যদি প্রোনাউনটা বডি দ্বারা মানে প্রোনাউনের শেষে বডি থাকে, ওয়ান থাকে, থিং থাকে, আর ওয়ার্ড থাকে। ওকে, ইজ এনি অন ট্যালেন্টেড অ্যাট ম্যাথ হিয়ার? দেখেন, এনি অন ট্যালেন্টেড, উই ক্যান গিভ দিস জিন্স টু এনিবডি। টু টল এনিবডি হয় না, যেহেতু এনিবডি আছে তাহলে টলটা কোথায় বসবে? এমনিতে বসার কথা কোথায় ছিল? এখানে, রাইট? টু টু টল এনিবডি। বাট যেহেতু আমরা এনিবডি ব্যবহার করেছি, দেখেন কি ব্যবহার করতে হবে? এনিবডি টল। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? এটা একটু উইয়ার্ড না? একদম নতুন, যদিও আমরা ব্যবহার করি, বাট আমরা জানি না আসলে এভাবে ব্যবহার করা যায়। একদম টোটালি আমরা বিষয়টা জেনে রাখবো, এবং এটা রেট করেছি কেন? কারণ এটা জানার জন্য খুব গুরুত্বপূর্ণ। So attributive adjectives ending in able or able are placed in the post positive position. Post positive মানে কি? নাউনের পরে বসা। এটা ইংরেজিটা একটু কঠিন হয়ে যায় নাকি? শব্দটা কঠিন না। পোস্ট পজিটিভ মনে হচ্ছে পোস্ট মডিফায়ারের মতো আর কি, একই জিনিস। পোস্ট পজিশন, হ্যাঁ, ওখান থেকে পোস্ট পজিটিভ করা হয়েছে। সো দ্য পোস্ট পজিটিভ পজিশন কোথায় বসে? যদি শব্দটা হচ্ছে এবল থাকে, যদি অ্যাডজেক্টিভের শেষে কি থাকে? এবল অর আইবল, তাহলে আমরা কি ব্যবহার করব? এটা নাউনের পরে ব্যবহার করব। যেমন, ইট ইজ দ্য অনলি টাইম অ্যাভেলেবল। অ্যাভেলেবল, ঠিক আছে? সো ইট ইজ দ্য অনলি টাইম অ্যাভেলেবল। অ্যাভেলেবল, ঠিক আছে? অ্যাভেলেবল। সো দেখেন, আমরা অ্যাভেলেবল শব্দটা প্রচুর ব্যবহার করি, কিন্তু আমাদের শব্দটা হওয়ার কথা কোথায় ছিল? ইট ইজ দ্য অনলি অ্যাভেলেবল টাইম। একজন বলে কুয়াশা পড়তেছে, ক্লাস শেষ করে দেন। ভাই, কি কুয়াশায় বসে ক্লাস করছেন নাকি? ভাই মনে হয় বাড়ি থেকে আজকে বের করে দিছে, একটা বিপদ হয়ে গেল। কেন ভাইয়া, বাসায় নেট পায় না? না, অনেকেই হয় না। আমরা যখন গ্রামে ছিলাম, অনেকে গাছে উঠে ক্লাস করতো, কিচ্ছু করার নাই। নেট বন্ধ হয়ে গেলে গাছে উঠে ক্লাস করা লাগতো। কেন, গ্রামে তো আমাদের চেয়ে ভালো নেটওয়ার্ক, ঢাকার চেয়ে কিন্তু গ্রামে নেটওয়ার্ক ভালো আমার জানার মতো। আমার এলাকায় তো ঢাকার চেয়ে মোটামুটি ভালো, কোয়াইট গুড। ওকে, সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে কি অ্যাডজেক্টিভটা যদি এবল অথবা আইবল থাকে, তাহলে কি হবে? নাজমুল ভাইকে বাসা থেকে বের করে দিছে, তো আমরা সবাই ভাইকে কিছু চাঁদা পাঠাই যাতে ভাই অন্য কোথাও থাকতে পারে। যদি ঘটনা ট্রু, যে র্যাকেট খেলছে দেখে বের করে দিছে। আহা, কুয়াশা পড়লে নেটওয়ার্ক অনেক কমে যায়, ঠিক আছে? এটা নেটওয়ার্কের রেঞ্জ কমে যায়। সো আমারও নেটওয়ার্ক বাফারিং করতেছে। আমি একটা ভিডিও আপলোড করছি সন্ধ্যায়, এখন আপলোড হয় নাই। ওকে, লেটস টেক এ ব্রেক এন্ড উইল বি ব্যাক আফটার 10 মিনিটস। ওকে, যেহেতু এত গল্প হচ্ছে, আমরা এর
পেজে একটা ভিডিও আপলোড দিছি, রাইট? সো আমরা একটা কমার্শিয়াল ব্রেক দিতে পারি নাকি? তার মানে একটা বিজ্ঞাপন চালাই দেই, আপনারা ক্লাস করেন বসে বসে। না, স্টারলিংকের সমস্যা হচ্ছে যে ইয়া কুয়াশা পড়লে স্টারলিংকে অনেক স্লো কাজ করে, যেমন আমার আপলোড স্পিড আজকে খুবই কম এবং আমি কিছু আপলোড করতে পারতেছি না, এটা খুব ঝামেলা আর কি। তাহলে আমরা কি বুঝাতে পেরেছি কিভাবে একটা এস এর ইন্ট্রোডাকশন লিখতে হয়? খুবই ইজি নাকি? টাফ ম্যাটার, ইজি সলিউশন। ওকে, এই যে একটু বিজ্ঞাপন দিয়ে নিলাম, যারা রাইটিং এ ভর্তি হন না তারা সারাদিন দুঃখ করবেন আগামী দিনগুলোতে, কারণ আবারও কোর্স ফি বাড়বে। এটাই রাজনীতি, প্রত্যেকবারই কোর্স ফি চেঞ্জ হয়েছে, তাই না? ফাউন্ডেশনেরও একটু চেঞ্জ হবে। অনেকে বলবে কোর্স তো কেউ কিনবে না, না কিনলে নয়। ওকে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের যাদের শেষে এবল আছে এবং আইবল আছে তারা তারা কোথায় বসে? তারা নাউনের পরে বসে। ঠিক আছে, ইট ইজ দ্য অনলি টাইম অ্যাভেইলেবল অ্যান্ড ইট ইজ দ্য অনলি অপশন ইমাজিনেবল। সো যে সকল অ্যাডজেক্টিভের শেষে আইবল বা এবল আছে তারা সবসময় কোথায় বসবে? নাউনের পরে। ঠিক আছে, সাম অ্যাডভার্বস অ্যাক্টিং অ্যাজ অ্যাডজেক্টিভস পোস্ট মডিফাই এ নাউন। কিছু কিছু অ্যাডভার্ব আছে যারা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তারা নাউনের পরে বসে। যেমন দ্য বাহাইন্ড ম্যান ইজ মাই টিচার নট, এটা হচ্ছে নট কারেক্ট। আপনাকে লিখতে হবে দ্য ম্যান বাহাইন্ড ইজ মাই টিচার, ওই পেছনের লোকটা আমার শিক্ষক। দ্য অথরিটি ইজ হিয়ার, হেয়ার। দেখেন এটা একটা অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে যেহেতু নাউনকে মডিফাই করছে। সো দ্য ম্যান বাহাইন্ড, বাহাইন্ড কাকে মডিফাই করছে? দি ম্যানকে। তাহলে অ্যাডভার্ব যদি আমরা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করি কোথাও, সেটা সবসময় নাউনের পরে বসবে। ক্লিয়ার? দ্য ম্যান বাহাইন্ড ইজ মাই টিচার। দ্য অথরিটিস হিয়ার আর ভেরি স্ট্রিক্ট। শোনো, একটা অ্যাডভান্স কোর্স চালাতে গেলে 6 মাস পড়াতে হবে, আর বাংলাদেশে এই যে লাইভে বেশি স্টুডেন্ট থাকে না। ঠিক আছে, আবার অ্যাডভান্সের জন্য যে কোর্স ফি হবে সেটা অনেকে বলবে যে আরে ভাই এত টাকা কোর্স ফি দিয়ে কোর্স করবে কে? So, অনেক ঝামেলা আছে। 6 মাস ধরে পড়লে তো ভালোই লাগতো, তাহলে কোনো চাপ ছিল না, স্টুডেন্ট থাকবে 100। সো আফটার দ্য অবজেক্ট অফ সাম ভার্বস, ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে আমরা যদি অবজেক্ট ব্যবহার করি, অবজেক্টের পরেও আরেকটা করে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়, এটাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। ঠিক আছে, ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে আমরা যদি একটা অবজেক্ট ব্যবহার করি সেই অবজেক্টের পরেও অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। এতদিন আমরা শিখেছি যে আমরা যদি লিঙ্কিং ভার্ব ব্যবহার করি তাহলে লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ বসে, এটা তো আমরা জানি তাই না? আই এম ফাইন, হি ইজ গুড, আই এম ওয়েল। সো এরকম নানা ধরনের বাক্য ব্যবহার করে থাকি। কিন্তু ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো যে ভার্বগুলো আমরা ব্যবহার করলে তাদের পরে একটা অবজেক্টও বসে, আবার একটা অ্যাডজেক্টিভও বসে, অর্থাৎ অবজেক্টও বসে এবং কমপ্লিমেন্টও বসে। সেই ভার্বগুলো কি কি সেটা তালিকা এখানে দেওয়া হয়েছে। গেট, হোল্ড, থিঙ্ক, ওয়ান, ড্রাইভ, মেক, কিপ, লিভ, টার্ন, ওয়াইপ, ব্রেক। এই ওয়াইপ মানে কিন্তু ওয়াইফ না, ঠিক আছে? ব্রেক, ফাইন, প্রুভ। এইগুলো যদি এদের পরে যদি আমরা অবজেক্ট ব্যবহার করি, এদের পরে যদি আমরা অবজেক্ট ব্যবহার করি, যদি আর কি, তাহলে অবজেক্টের পরে একটা করে অ্যাডজেক্টিভ বসে। সো দেখেন, হার মাদার ইজ গেটিং ব্রেকফাস্ট রেডি। ইজ গেটিং রেডি ব্রেকফাস্ট হয় না, তার মানে হচ্ছে যে আপনি চাইলে অ্যাডজেক্টিভটা গেটিং এর পরে ব্যবহার করতে পারবেন না, আগে অবজেক্ট ব্যবহার করতে হবে, দেন অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে হবে। একটু কঠিন না? অবশ্যই কঠিন। যেমন যদি বলেন যে আই ওয়ান্ট হোয়াট টি, এটা আপনার কাছে সঠিক বাক্য মনে হচ্ছে তাই না? বাট নিয়মটা কি? ওয়ান ভার্বের পরে যদি আপনি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে চান এবং একই সাথে অবজেক্টও ব্যবহার করতে চান, তাহলে আপনাকে কিভাবে লিখতে হবে? আই ওয়ান্ট, ধরেন আমি যদি মাইটি লিখতাম, মাই হোয়াট টি এরকম যদি লিখতেন তাহলে এটা হতো না। আপনাকে কি লিখতে হবে?
আই ওয়ান্ট মাই টি হোয়াট। একটু জটিল না? আগে অবজেক্টটা লিখতে হবে, দেন অ্যাডজেক্টিভটা লিখতে হবে। আই লাইক মাই টি হট। দ্য থিপস ব্রোক দ্য ডোর ওপেন, এটা আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি, ব্রেক দ্য ডোর ওপেন, এরকম এক্সাম্পল দেখেছি। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যদি আমরা ব্রেক ভার্বটা ব্যবহার করি এবং এরপরে একটা অবজেক্ট ব্যবহার করি, তাহলে এদের পরে যে অ্যাডজেক্টিভটা লিখতে হবে, এটাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। যে ওপেন কি ছিল? ডোর ছিল। টি হট কি? টি। ঠিক আছে? সো এই অবজেক্টকে আবার মডিফাই করার জন্য আমরা একটা করে অবজেক্ট কমপ্লিমেন্ট ব্যবহার করি। তাহলে ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে যদি আমরা অবজেক্ট ব্যবহার করি, তাহলে অবজেক্টের পরে আমরা একটা করে অ্যাডজেক্টিভ লিখতে পারি। এবং এই অ্যাডজেক্টিভগুলোকে কি বলে? অবজেক্ট কমপ্লিমেন্ট। যেহেতু ওই অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, এবং যেহেতু এরা অ্যাডজেক্টিভের কাজই তো অতিরিক্ত তথ্য প্রদান করে, রাইট? এই জন্য এদেরকে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। উই ফাউন্ড দ্য অফিসার ডিসঅনেস্ট। উই প্রুভড হিম রং, এটা আমরা দেখে থাকি না? উই প্রুভড হিম রং। তাহলে দেখেন আমরা প্রুভের পরে একটা হিম ব্যবহার করেছি, দেন আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। মনে থাকবে? দেন দেয়ার কামস প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভস। খুবই ইজি, আগেও আমরা বলেছি যদি প্রেডিকেট অংশে থেকে সাবজেক্টকে মডিফাই করে তাহলে এটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। এদের আগে কোনো ধরনের আর্টিকেল বসে না। আই এম ওয়েল। সো এগুলো আমি আগে পড়িয়েছি যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। এই অ্যাডজেক্টিভগুলো মূলত প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আমরা যদি বলি আই এম ফাইন, হি ইজ গুড, আই এম ওয়েল, হি ওয়েন্ট ম্যাড, ঠিক আছে? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের আগে কখনো আর্টিকেল বসে না। কি বসে না? আর্টিকেল বসে না। লিঙ্কিং ভার্ব আগেও তালিকা মনে হয় দিয়েছি আমি, তাই না? ইংরেজিতে কিছু লিঙ্কিং ভার্ব আছে যে লিঙ্কিং ভার্বগুলোর পরে সবসময় কি বসে? যদি আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে চাই তাহলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে যে আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে তিনটা জিনিস বসে। কি কি? একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডভার্ব অফ লোকেশন। অ্যাডভার্ব সাধারণত লেখা থাকে না কোথাও, সবসময় বলা হয় যে কি ব্যবহার করা যাবে না? অ্যাডভার্ব ব্যবহার করা যাবে না, কিন্তু একটা অ্যাডভার্ব ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ লোকেশন, অর্থাৎ স্থান বুঝায় এমন কোন অ্যাডভার্ব ব্যবহার করা যাবে। যেমন হচ্ছে আই এম এট ঢাকা, হি ইজ ইন চিটাগং। সো দেখেন আমরা ইন চিটাগং ব্যবহার করেছি, এটা তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, রাইট? সো আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো ইন এ সেন্স অফ হোয়াট, ইন এ সেন্স অফ লোকেশন। আমরা যদি স্থান বোঝাতে চাই তাহলে আমরা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব ব্যবহার করতে পারি, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, আগের ক্লাসে বলেছি। ওকে। তো সাধারণত আমরা কখনোই নর্মাল অ্যাডভার্ব লিঙ্কিং ভার্বের পরে ব্যবহার করি না। লিঙ্কিং ভার্বের পরে আমরা কখনো নর্মাল অ্যাডভার্ব ব্যবহার করি না, আমরা সবসময় অ্যাডজেক্টিভ ব্যবহার করি, ঠিক আছে? আই ফিল টেরিবল টুডে, ইউ সাউন্ড টায়ার্ড। দেখেন সাউন্ড আছে, ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখানে তালিকা দেওয়া আছে বি, সাউন্ড, টেস্ট, স্মেল, সিম। সাউন্ড দুইবার হয়ে গেছে। সিম, ফিল, লুক, অ্যাপিয়ার, এখানে আমরা কি ব্যবহার করি? বা আমি জানি না প্রিফারেবল অ্যাডজেক্টিভ কি, আমি জেনে আপনাকে জানাবো, হয়তো নতুন কোনো নাম আসতে পারে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। ফার্স্ট টাইম শুনলাম, হয়তো অনেকদিন পড়ি না এই জন্য জানি না। বাট আপনাকে জেনে জানাবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ওকে। সো আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভ চেনার জন্য অনেকগুলো সাফিক্স রয়েছে। সেই সাফিক্সগুলো কি কি এখানে দেয়া আছে। আমরা অ্যাডজেক্টিভ চেনার জন্য এই সাফিক্সগুলো ব্যবহার করতে পারি যদি আমাদের অ্যাডজেক্টিভ চিনতে অসুবিধা হয়। সাধারণত আমরা যে কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত করি, অ্যাডজেক্টিভটা কিসে রূপান্তরিত হয়? অ্যাডভার্বে, তাই না? এটা আমরা 1-2 তে পড়েছি। সুইট, সুইটলি। ফার্স্ট, ফার্স্টলি, নাকি? ফার্স্ট নিজেই অ্যাডভার্ব। সো সেকেন্ড, সেকেন্ডলি, আমরা যে কোনো ভাবে যদি আমরা অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করি তাহলে ফ্রেন্ড, ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি কি অ্যাডভার্ব? বলেন। ফ্রেন্ডলি এটা কি অ্যাডভার্ব না? ওমা, কেউ কিছু বলে না কেন? এল ওয়াই আছে, অ্যাডভার্ব হবে না কেন?
একজন বলে জি হ্যাঁ, কুইকলি, রাইট। ওকে, আমাদের একটু জানতে হবে যে আমরা যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত করি তাহলে অ্যাডজেক্টিভ তৈরি হয়, আর যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করি তাহলে কি তৈরি হয়? অ্যাডভার্ব। কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এলওয়াই যুক্ত করি তাহলে সেটা কিসে রূপান্তরিত হবে? অ্যাডভার্বে। কোনো নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে কি হবে? অ্যাডজেক্টিভ। ওকে, সো এইটুকু আমাদের জানতে হবে, কারণ পরীক্ষাতে প্রশ্ন আসে যে ফ্রেন্ডলি। তাহলে আমরা ফ্রেন্ডলিকে কিভাবে অ্যাডভার্ব তৈরি করব, ফ্রেন্ডলি অ্যাডভার্ব কিভাবে তৈরি হবে সেটা আমরা অ্যাডভার্বের ক্লাসে আলাপ করব। সো হোয়াট এভার, আমরা যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করি, অ্যাডজেক্টিভকে আমরা অ্যাডভার্বে রূপান্তর করতে পারি। আর যদি কোনো নাউনের সাথে এলওয়াই যুক্ত করি তাহলে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি। ওকে, তাহলে দেখেন আমরা নাউন পেয়েছি একটা ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে আমরা এলওয়াই যুক্ত করলাম ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে। লাইফ, লাইফের সাথে আমরা এলওয়াই যুক্ত করেছি, তাহলে লাইভলি। এল্ডার, এর সাথে এলওয়াই যুক্ত করেছি এল্ডারলি। লোন মানে একা, লোনলি। লাভ, লাভলি। মাদার, মাদারলি। তাহলে কোনো শব্দের শেষে যদি এলওয়াই থাকে, আমাদের ফার্স্টে যদি আমরা সেটার পার্ট অফ স্পিচ নির্ণয় করতে চাই, আমাদের কি করতে হবে? আগে দেখতে হবে যে মূল শব্দ যেটা আছে ওইটা অ্যাডজেক্টিভ নাকি নাউন। যদি মূল শব্দটা অ্যাডজেক্টিভ হয় তাহলে এলওয়াই যুক্ত থাকলে কি বুঝতে হবে? এটা অ্যাডভার্ব। মূল শব্দটা যদি নাউন হয়, নাউন হলে কি হবে? অ্যাডজেক্টিভ। ওকে, এখন যে সকল শব্দের শেষে আমাদের আহ যে সকল শব্দের শেষে আমাদের এলওয়াই যুক্ত করি, না সব নাউনের সাথে কাজ করে না। সো জাস্ট এটা জাস্টিফিকেশন করার জন্য, পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ফ্রেন্ডলি কি, তাহলে আমরা কিভাবে জাজ করবো এটার জন্য এল যোগ করলেই হয়ে যাবে এমন না, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে হয়, সব অ্যাডজেক্টিভের সাথে মোটামুটি এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব রূপান্তরিত হয়। কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন গুড, গুডলি হয় না, গুড বেটার, সো গুড ওয়েল। এরকম কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো আলাদা ফর্ম আছে, যেগুলো আলাদা ফর্ম নেই সেগুলো এলওয়াই যুক্ত করে কাজ করতে হয়। ওকে, সো ফ্রেন্ড, ফ্রেন্ডলি, লাইফ, লাইভলি, এগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা যদি এই শব্দগুলোকে আমরা অ্যাডভার্বে রূপান্তর করতে চাই তাহলে আমাদের উপায় হচ্ছে ইন এ ড্যাশ ওয়ে। অর্থাৎ আমি যদি ফ্রেন্ডলিকে অ্যাডভার্বে রূপান্তর করতে চাই তাহলে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, আমরা যদি লাইভলিকে যুক্ত করতে চাই ইন এ লাইভলি ওয়ে, ইন এ লোনলি ওয়ে, ইন এ লাভলি ওয়ে, ইন এ মাদারলি ওয়ে। ওকে, তাহলে এল ওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে আমরা যদি অ্যাডভার্বে রূপান্তর করতে চাই তাহলে ইন ড্যাশ ওয়ে, এটা দিয়ে করতে হয়। মানে এর মাঝখানে ওই শব্দটা বসাই দিলে হয়ে যাবে। ওকে, দেন দেয়ার কামস কম্পাউন্ড অ্যাডজেক্টিভস। এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি যে যদি একের অধিক অ্যাডজেক্টিভ কোনো নাউনকে মডিফাই করে এবং ওই অ্যাডজেক্টিভের মধ্যে একটি নাউন অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভগুলোকে হাইপেন দিয়ে লিখতে হয়। কি বলেছি আমরা? নাউন অ্যাডজেক্টিভ কি জিনিস এর আগে পড়েছি না? যদি নাউন নাউনকে মডিফাই করে তাহলে একে কি বলে? নাউন অ্যাডজেক্টিভ। নাউন নাউনকে মডিফাই করলে একে কি বলে? নাউন অ্যাডজেক্টিভ। এর আগে মনে নাই আমরা যখন ভিলেজ বললাম, ভিলেজ, ডক্টর। কালকে না পরশু দিন দিও না আপনার সাথে দেখা হয়নি বাইরে যায়নি ভিলেজ, ডক্টর, রাইট? নাউনের আগে আমরা নাউন ব্যবহার করেছি। তো সাধারণত যদি কোনো নাউন অ্যাডজেক্টিভের কাজ করে ওই নাউন কখনো প্লুরাল হয় না, কারণ অ্যাডজেক্টিভ কি প্লুরাল হয় নাকি? অ্যাডজেক্টিভ তো সিঙ্গুলারি সিঙ্গুলারি থাকে, তাই না? তো ভিলেজ যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে তখন ভিলেজ কখনো কি হবে না? প্লুরাল হবে না। অর্থাৎ
কোনো নাউন যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন সে প্লুরাল হবে না, কারণ আমরা জানি একমাত্র প্লুরাল হয় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের, এবং সে যখন নাউন হিসেবে ব্যবহৃত হবে তখনই। ঠিক আছে, এখন এখানে একটা নিয়ম আছে, যদি একটা জায়গায় ধরেন তিনটা অ্যাডজেক্টিভ আছে, কয়টা? তিনটা বা দুইটা, তার মধ্যে একটা নাউন অ্যাডজেক্টিভ আছে, একটা নাউন অ্যাডজেক্টিভ আর একটা পিওর অ্যাডজেক্টিভ আছে, তখন এটাকে হাইপেন দিয়ে আলাদা করতে হয়, এটাকে হাইপেনের অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, হাইপেনেটেড অ্যাডজেক্টিভ বলে। সো কখন হাইপেন ব্যবহার করতে হবে? যদি একের অধিক অ্যাডজেক্টিভ কোনো নাউনকে মডিফাই করে এবং ওই অ্যাডজেক্টিভের মধ্যে একটি নাউন অ্যাডজেক্টিভ থাকে। তাহলে স্মল ভিলেজ ডক্টর, এটা হয় না, স্মল ভিলেজ ডক্টর হয় না, কারণ এখানে ভিলেজ ডক্টরকে একসাথে মডিফাই করতে হবে স্মল দিয়ে। ফেমাস ভিলেজ ডক্টর বলা যেতে পারে, কারণ ফেমাস ভিলেজ ডক্টর। তাহলে আমরা এখানে কয়টা অ্যাডজেক্টিভ পেয়েছি? দুইটা। প্রথমটা পিওর অ্যাডজেক্টিভ না? ইয়েস অর নো? প্রথমটা অরিজিনাল অ্যাডজেক্টিভ, রাইট? দ্বিতীয়টা নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? হাইপেন ব্যবহার করতে হবে। এ ফেমাস ভিলেজ ডক্টর। ওকে, দেন আমরা যদি দেখি যে আই অ্যাম এ 10-year-old বয়, এখানে দেখেন একটা মজার বিষয় আছে। বলেন তো 10 ইয়ার্স হবে নাকি 10 ইয়ার হবে? একটু খেয়াল করেন, এখানে মূল নাউন কোনটা? বয়। তাহলে বয়কে কে মডিফাই করেছে? ওল্ড, রাইট? আবার ইয়ারও মডিফাই করেছে, রাইট? তাহলে ইয়ার এখন কি অ্যাডজেক্টিভ নাকি নাউন? মাথাটা একটু খাটাবেন, আমি বলেছি নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ ইয়ার একটা নাউন, কিন্তু ইয়ার বয় যখন বলছি তখন ইয়ারও একটা নাউন, এর পরে একটা বয় আছে, রাইট? তো নাউনের আগে নাউন থাকলে ওটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয়? অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয়? না, তাহলে লিখতে হবে আই এম এ 10-year-old বয়। বুঝে গেল? এখন আমরা যখন বলি আই এম 10 years old, অনেকেই কনফিউজড হয়ে যাবে এইবার। 10 years old, এখানে ইয়ার্স হলো কি করে? হা হা হা, অনেকেই এবার মাথা নষ্ট। এখানে ইয়ার্স হলো কেন? দেখেন তো, ইয়ার্স এর পরে কোনো নাউন আছে? আছে কিনা? ওল্ড কি নাউন নাকি? ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ ইয়ার্সটা হচ্ছে মেইন নাউন। ইয়ার্সটা হচ্ছে মেইন নাউন এবং ওল্ড হচ্ছে পোস্ট মডিফাই করেছে। ওল্ড অ্যাডজেক্টিভ এবং টেনও অ্যাডজেক্টিভস। তো ইয়ার যেহেতু নাউন, তাহলে নাউনের আগে একের অধিক সংখ্যা থাকলে নাউন কি হয়? প্লুরাল হয়। অর্থাৎ একের অধিক সংখ্যা মানে কি? 1 2 3, এক থাকলে তো ইয়ার হতো, তাই না? যেহেতু 10 আছে, 10 ইয়ার্স হয়েছে। এখানে যে ওল্ডটা আছে, সেই ওল্ডটা কি? অ্যাডজেক্টিভ। এখন আমরা যদি ওল্ডের পর একটা নাউন বসাতাম, যেমন বয়, তখন কিন্তু ঝামেলা তৈরি হতো, তখন ইয়ার্সটা কি হয়ে যেত? অ্যাডজেক্টিভ হয়ে যেত, রাইট? তো যখনই অ্যাডজেক্টিভ হয়ে যেত তখন তো আর প্লুরাল করা যাবে না, কারণ অ্যাডজেক্টিভের কখনো প্লুরাল হয় না। তখন
ওল্ড কি তখন, ওল্ড কি, ওল্ড তখন অ্যাডজেক্টিভ, বয়কে মডিফাই করেছে। ওল্ড হচ্ছে প্রি মডিফায়ারও হতে পারে, পোস্ট মডিফায়ারও হতে পারে, অর্থাৎ পেছনে বসে মডিফাই করতে পারে, সামনে বসেও করতে পারে। তো দেখেন এখানে দেখেন বয়কে মডিফাই করেছে ওল্ড, আবার ইয়ারও বয়কে মডিফাই করেছে, টেনও বয়কে মডিফাই করেছে। মানে এখানে মূল নাউন কোনটা, মূল মূল নাউনটা হচ্ছে বয়। তো একটা নাউনের আগে যতগুলো নাউন থাকুক না কেন, শেষ নাউনটা হচ্ছে নাউন, বাকিগুলো কি? অর্থাৎ শেষেরটা সবসময় কি হবে? এই যে ধরেন এখানে 10টা নাউন আছে, নাউন প্লাস নাউন প্লাস নাউন। ভাই এই তো গল্পের সময় বলে দিয়েছি না, যে গল্পে পার্ট অফ স্পিচ, সেখানে কি বলেছি? নাউনের আগে যাই বসবে সব কি? অ্যাডজেক্টিভ। তো ধরেন এখানে 3টা নাউন আছে, তাহলে শেষটা কি হবে? শেষটা হচ্ছে নাউন, এবং এর আগে যে 2টা আছে এই 2টা কি হয়ে যাবে? এডিজে, এডিজে, এডিজে অ্যাডজেক্টিভ, শেষেরটা থাকবে নাউন। বুঝা গেল? তো আমরা জানি যে যদি নাউন অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয় তখন ও অ্যাডজেক্টিভের মতো ফাংশন করবে। আর অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না। শুধুমাত্র প্লুরাল কে হয়? যখন সে নাউন থাকে তখন সে প্লুরাল হয়। এবং কি নাউন? কাউন্টেবল নাউনই একমাত্র প্লুরাল হতে পারে, রাইট? সো কোনো নাউন যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে ওই নাউনকে আর কখনোই প্লুরাল করা যাবে না। ওকে? তাহলে আমরা যখন 10 ইয়ার্স ওল্ড বলছি তখন দেখেন এখানে মূল নাউন কোনটা? ইয়ার, রাইট? তখন ওকে প্লুরাল করতে হবে, ও যখন নাউন ছিল। কিন্তু যখনই এরপরে আমরা আরেকটা নাউন যুক্ত করছি তখন ও নাউনের স্ট্যাটাস হারায় ফেলছে, ও তখন কি হয়ে যাচ্ছে? ও অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। যেমন আই এম আ 10 ইয়ার ওল্ড বয়, এখানে আমরা বয় যুক্ত করেছি যখনই, ইয়ার তখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একটু জটিল, বাট প্র্যাকটিস করলে জিনিসটা মনে থাকবে, যে যদি আমরা কোনো নাউনের পরে আরেকটা নাউন ব্যবহার করি তাহলে ওই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ওইটা আর কখনো প্লুরাল হবে না, কারণ অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। তাহলে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ ক্যান নেভার বি প্লুরাল। রাইট, রনি চক্রবর্তী ভাই ঠিকই বলেছেন, টুথপেস্ট হয়, টিথপেস্ট হয় না। দেন ওসাস কম্প, এটা থেকে প্রশ্ন এসেছে, কি জটিল ভাই জীবন নাকি? 4 ঘন্টা ধরে একটা ভিডিও আপলোড হলো না, হোয়াটএভার। ওসাস কম্প, কোনো বাক্যে যদি একের অধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাহলে অ্যাডজেক্টিভগুলো একটা সিকোয়েন্স মেনটেন করে। কি মেনটেন করে? একটা ক্রম মেনটেন করে। কোনো বাক্যে যদি একের অধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, লাইক পার্সোনাল প্রোনাউন, আমরা যখন পার্সোনাল প্রোনাউন ব্যবহার করি তখন কি হয়? যদি দোষ না বোঝায়, ভালো কিছু হয়, তাহলে প্রথমে কি বসে? 2, 3, 1, রাইট? আর দোষ বোঝালে 1, 2, 3। মনে আছে এটা? সো লাইক দ্যাট, একই বাক্যে যদি একের অধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় নানা ফরম্যাটের, অর্থাৎ নানা অর্থের একের অধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, তাহলে অ্যাডজেক্টিভগুলো আমরা কোন সিকোয়েন্সে বসাবো? যে তৈল, সো তৈল তো আর একটা দিলে হবে না, অনেকগুলো দিতে হবে। তো আমরা কোন সিকোয়েন্সে বসাবো? ওসাস কম্প, অর্থাৎ প্রথমে অপিনিয়ন, দেন সাইজ, দেন এজ, দেন শেপ, দেন কালার, দেন অরিজিন, দেন ম্যাটেরিয়াল, দেন পারপাস। ধরেন প্রেটি, প্রিটি লিটল, নিউ, রাউন্ড, ব্ল্যাক, ব্রিটিশ, উলেন, ব্যাগ।
আর ধরেন আমরা এখান থেকে দিলাম, যদি আমরা একটা এরকম লিখি, প্রিটি লিটল নিউ স্কোয়ার রেড চাইনিজ উডেন পেপার। ওকে, তাহলে আমরা যদি একই সাথে অনেকগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করি, ধরেন দুইটা ব্যবহার করলাম, এবং একটা আছে হচ্ছে সাইজ এবং কালার। ধরেন বিগ ব্ল্যাক ব্যাগ, তাহলে আমরা বিগ আগে লিখবো নাকি ব্ল্যাক আগে লিখবো? আমাদের কোশ্চেন হচ্ছে এটা। তখন আমরা এই সিকোয়েন্স মেনটেন করবো, তখন সাইজ আগে যাবে, কালার পরে আসবে। বোঝা গেল? একই বাক্যে তো আর এতগুলো আটটাই থাকবে না, তাই না? একই বাক্যে তিনটা থাকবে। So, তিনটা আমরা কিভাবে মেনটেন করবো? ওসাস কম্প আমরা মনে রাখবো। অরিজিন, অপিনিয়ন, অপিনিয়ন, সাইজ, এজ, শেপ, কালার, অরিজিন, ম্যাটেরিয়াল অ্যান্ড পারপাস। মনে থাকবে? মনে রাখতে হবে, এখন কিছু করার নাই। বিগ ব্ল্যাক ব্যাগ, সো আগে সাইজ দেন কালার। ওকে, সো এটা মনে রাখার উপায় কি? এই যে নিচের আমরা যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, এই নিচের গুলো পূরণ করবেন, করলে মোটামুটি এটা মাস্টারিং হয়ে যাবে। বাট এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে প্রায়। সো অবশ্যই ওয়ার্ডার অফ অ্যাডজেক্টিভস এটাকে আমরা বারবার বারবার পড়বো। পরীক্ষাতে প্রশ্ন আসলে কিন্তু কনফিউজড হওয়া যাবে না, জাস্ট ওসাস কম্প এটুকু মনে রাখলেই হবে যে আমরা অ্যাডজেক্টিভ কোন স্টাইলে ব্যবহার করতে হবে। কথা ক্লিয়ার? বোরিং টপিক, রাইট? ওকে, তাহলে আজকের মতো আমরা ছুটি নিতে পারি, কারণ অনেক ঠান্ডা পড়েছে। আগামী দিনে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে অ্যাডভার্ব, এবং কালকে ক্লাসটা কিন্তু একটু জটিল হবে। ওকে, রুকসার তাসিন জাফর রেজড হ্যান্ড। সো আমরা অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। অ্যাডভার্বের ক্লাসটা একটু জটিল, সো আমরা অবশ্যই ক্লাসে আসবো। তারপরের দিন আমাদের হচ্ছে আবার শিখতে হবে, হোয়াট, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্ব। আচ্ছা, হাইফেন ফাংশনটা বলেছি যদি আমরা কোথাও একের অধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করি এবং ওই অ্যাডজেক্টিভের ভেতরে একটা সহজ করে দেই। ধরেন দুই পাশে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং মাঝখানে যদি নাউন অ্যাডজেক্টিভ থাকে, কি বলেছি? ইজি মনে রাখার জন্য, নিউক্লিয়াস। নিউক্লিয়াস কিরকম? দুই পাশে দুই রকম, মাঝখানে আরেক রকম। তো দুই পাশে যদি পিওর অ্যাডজেক্টিভ থাকে, হোয়াট? আচ্ছা, আমি স্ক্রিনে বলছি না, আমি নিজে কথাই বলছি, মুখে বলছি। দুই পাশে যদি অ্যাডজেক্টিভ থাকে, দুই পাশে কি অ্যাডজেক্টিভ? পিওর। পিওর অ্যাডজেক্টিভ থাকে এবং মাঝখানে যদি নাউন অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা হাইপেন ব্যবহার করব। তাহলে দুই পাশে দুইটা অ্যাডজেক্টিভ, মাঝখানে একটা নাউন অ্যাডজেক্টিভ, কি ব্যবহার করবো আমরা? হাইপেন ব্যবহার করব। মনে থাকবে? দুই পাশে দুইটা পিওর অ্যাডজেক্টিভ, মাঝখানে একটা নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ তিনটা অ্যাডজেক্টিভ আছে, তার মাঝখানেরটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, তাহলে আমরা হাইপেন ব্যবহার করব। রাইট, অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ওকে, হ্যাঁ, ক্লাস তো শেষ হয়ে যাবে, কারণ আমরা সপ্তাহে 3টা করে ক্লাস করছি। সো এই সপ্তাহে কোনো ছুটি নাই, হয়ে যাবে, আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। গুড নাইট। না, এর আগে আমাদের ফাউন্ডেশন ব্যাচ কোনোটাই 20 দিনের ছিল না, মানে 20টা ক্লাস থাকতো না, 14টা ক্লাস থাকতো, ঠিক আছে? যার কারণে আমার কাছেই অনেক লেন্দি মনে হচ্ছে।